17 মে 1999 সালে ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হন। তাই 57 দিন ধরে ভারী তুষারপাতের মধ্যে ক্যাপ্টেন অমিত ভরদ্বাজের মৃতদেহ পাহাড়ে পড়েছিল। অমিতের পরিবার এটা কোনো মতেই মানতে পারছিলেন না যে তাদের ছেলে আর বেঁচেই নেই। 13 জুলাই 1999 সালে যুদ্ধ শেষ হওয়ার পরে অমিত ভরদ্বাজের মৃতদেহ পাওয়া যায়। এমনকি যখন তার মৃতদেহ উদ্ধার করা হয় তখনও ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ তার বন্দুক হাতে ধরেছিলেন, যেন তিনি এখনো শত্রুকে চ্যালেঞ্জ করছেন। ক্যাপ্টেন অমিত ছিলেন জয়পুরের বাসিন্দা। মাত্র 27 বছর বয়সে তিনি দেশ রক্ষায় সর্বোচ্চ উৎসর্গ করেন। স্কুল জীবনে ক্যাপ্টেন অমিত খুব সরল প্রকৃতির ছিলেন, যার কারণে তার শিক্ষকেরা তাকে খুব পছন্দ করতেন। তার প্রথম পোস্টিং ছিল পিথরাগড়ে। কার্গিল যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণ আগে তাকে কাকসার কার্গিলে পোস্ট করা হয়েছিল। ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ, যিনি বজরং পোস্টে 10 জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছিলেন, তিনি ডাক্তার ইঞ্জিনিয়ার এসব না ভেবেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1540 সালের 17 মে শের শাহ সুরি এবং হুমায়ুনের মধ্যে কনৌজের যুদ্ধ সংগঠিত হয়। একে বেলগ্রামের যুদ্ধও বলা হয়। বেলগ্রামে গঙ্গার তীরে হুমায়ুন ও শের শাহ সুরির সৈন্যরা শিবির স্থাপন করেছিলেন। উভয় পক্ষের সৈন্যরা প্রায় 1 মাস যুদ্ধ ছাড়াই গঙ্গার তীরে তাঁবু খাটিয়েছিল। তারপর 1540 সালের এই দিনে একটি যুদ্ধ সংঘটিত হয়। হুমায়ুনের বাহিনী শের শাহের সেনাবাহিনীর চেয়ে অনেক বড় ছিল, কিন্তু তা সত্ত্বেও শের শাহ সুরি এই যুদ্ধে হুমায়ুনকে খারাপভাবে পরাজিত করেছিলেন। প্রকৃতপক্ষে যুদ্ধ শুরু হওয়ার আগেই হুমায়ুনের সৈন্যরা তাকে পরিত্যাগ করেছিল, যার কারণে শের শাহ একটিও সৈন্য না হারিয়ে যুদ্ধে জয়ী হন। কনৌজের এই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর হুমায়ুন লাহোরে পালিয়ে যান। হুমায়ুন মাঠ থেকে পালাতে শুরু করলে শের শাহ সুরি তার সৈন্যদের তার পিছনে মোতায়েন করেন। এর দায়িত্ব ব্রহ্মদৈত্য গৌড়কে দিয়েছিলেন সুরি। কিন্তু শের শাহের উদ্দেশ্য ছিল হুমায়ুনকে বন্দী করা নয়, তাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া। এমনকি হুমায়ুন লাহোরে পৌঁছানোর পরও শের শাহের সৈন্যরা তাকে অনুসরণ করতে থাকে যতক্ষণ না হুমায়ুন ভারতের সীমান্ত অতিক্রম করে। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। 17 মে 1951 সালে ভারতের বিখ্যাত গজল গায়ক পঙ্কজ উদাস গুজরাটের জেতপুরে জন্মগ্রহণ করেন। পঙ্কজ উদাস স্কুলে লতা মঙ্গেশকরের এ মেরে ওয়াতন কে লোগো গানটি গেয়েছিলেন, যার জন্য তিনি 51 টাকা পুরস্কার পেয়েছিলেন। এটি ছিল গান থেকে তার প্রথম উপার্জন। পড়াশোনা শেষ করে পঙ্কজ অনেক বড় স্টেজ শোতে পারফর্ম করেছেন। পঙ্কজ উদাস, যিনি 1970 সালের অল ইন্ডিয়া রেডিওতে তার কর্মজীবন শুরু করেছিলেন, 1980 সালে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেছিলেন, যার নাম ছিল আহত। এই অ্যালবামের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি পঙ্কজকে। রূপালী রং, তার সোনার মতো চুল, চিঠি আয়ে হে, ঘুংরু টুট গয়ে, ছুপানা ভি নেই আতা এবং জিয়ে তো জিয়ে ক্যাসে বিন আপকে, এরকম বহু সুপারহিট গানে কণ্ঠ দিয়েছেন তিনি। পঙ্কজ উদাস 2006 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। এপিজে আব্দুল কালামের কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। তিনি 2024 সালের 26শে ফেব্রুয়ারি পৃথিবীকে বিদায় জানান। 17 মে 1749 সালে ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার ব্রিটেনে জন্মগ্রহণ করেন। তিনি 1798 সালে স্মল পক্সের ভ্যাকসিন তৈরি করেন। জেনারকে ফাদার অফ ইমিউনোলজি নামেও ডাকা হয়। তিনি শৈশবে গুটি বসন্তে ভুগেছিলেন, যা তার স্বাস্থ্যের উপর আজীবন প্রভাব ফেলেছিল। সেই কারণেই জেনার গুটি বসন্ত রোগের ব্যাপারে গুরুতর ছিলেন। এই নিয়ে তিনি গবেষণাও শুরু করেন। অনেক গবেষণার পরে জেনার দেখতে পান যে এটি দুধওয়ালা এবং তাদের পরিবারের উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলছে না। এরপর এডওয়ার্ড জেনার 1796 সালে কাউপক্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তিনি একটি নাবালক শিশুর উপরও পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন এবং একই সাথে তিনি বিশ্বের প্রথম টিকা তৈরি করেছিলেন, যা ছিল গুটি বসন্তের জন্য। অনেক চেষ্টার পর জেনারের ভ্যাকসিন অনুমোদিত হয়। এই কৃতিত্বের জন্য এডওয়ার্ড জেনারকেও সম্মানিত করা হয়।
1803 সালে জেনার গুটি বসন্ত নির্মূল করার জন্য টিকা প্রবর্তন করেন এবং এটি সমগ্র ব্রিটেনে প্রয়োগ করা হয়। নেপোলিয়ন তার সৈন্যদের গুটি বসন্তের বিরুদ্ধে টিকা দিয়েছিলেন এবং জেনারকে একটি পদক দিয়ে সম্মানিত করেছিলেন। 1832 সালে 26শে জানুয়ারি এডওয়ার্ড জেনার পৃথিবীকে বিদায় জানান। 17ই মে 1792 সালে 24 জন একসাথে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অর্থাৎ NYSE চালু করেন। বর্তমানে এই স্টক এক্সচেঞ্জে 2000-এর বেশি কোম্পানি নিবন্ধিত রয়েছে। যারা এটি শুরু করেছিলেন তারা সবাই নিউ ইয়র্কের বন্ড এবং সিকিউরিটিজের ব্যবসা করছিলেন। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 2টি ব্যাংক বন্ড এবং 3টি সরকারি বন্ডের সাথে ব্যবসা শুরু করে। NYSE বিনিয়োগকারীদের স্টক কেনা এবং বিক্রি করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে এবং কোম্পানিগুলিকে IPOর মাধ্যমে মূলধন বাড়াতে সাহায্য করে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 17ই মে সারা বিশ্বে পালিত হয়। এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং মানুষকে একটি নিয়ন্ত্রণে উৎসাহিত করা। এই দিনটি প্রথম 2005 সালে ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ দ্বারা প্রতিষ্ঠিত হয়। এছাড়াও আজ বিশ্ব টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি দিবস পালিত হচ্ছে। 1865 সালে এই দিনে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল বলে 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। 1947 সালে এই সমিতি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হয়ে ওঠে। 2006 সালের মার্চ মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 17ই মে তারিখটিকে বিশ্ব তথ্য সোসাইটি দিবস হিসেবেও ঘোষণা করা হয়েছিল। এরই পাশাপাশি 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস হিসেবে পালিত হয়।